মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন সিনিচি হোসির কাহিনী অবলম্বনে কেউ শুনছেন। উরা নিভা উরা গা আরু। রাস্তায় একবার একটা লোক আমার হাতে এইটুকু লেখা একটা কাগজ ধরিয়ে দিয়েছিল। বিশেষ করুন এইটুকুই, এর বাইরে আর কিচ্ছু লেখা নেই। হতভম্ব হয়ে বাড়ি এসে দেখলাম ভাষাটা জাপানিজ। উরা নিভা উরা গা আরু হলো একটি জাপানি প্রবাদ, যার ইংরেজি করলে দাঁড়ায় রিভার সাইড অলসো হ্যাজ আ রিভার সাইড, মানে উল্টো দিকেরও একটা উল্টো দিক আছে। কিন্তু হঠাৎ লোকটা এই কাগজটা ধরিয়ে দিল কেন, সেটা আর জানতে পারিনি। তবে প্রবাদটা আমাকে দীর্ঘদিন ভাবিয়েছিল। আজ যখন দেখলাম যে গল্পটা বলতে চলেছি সেটা জাপানি লেখক সিনিচি হোসির ছোট গল্পের ভাবান্তর, তখন কেন জানি না প্রবাদটার কথা মনে পড়ে গেল। যাই হোক, এই সিনিচি বাবু তার গোটা জীবনে প্রায় 1000-এরও বেশি ছোট গল্প লিখেছিলেন, যার কোনোটাই 2 থেকে 2.5 পাতার বেশি নয়। আজ মিডনাইট হরর স্টেশনে আপনি শুনবেন তার সব থেকে শক্তিশালী গল্প, কেউ শুনছেন। টাকমাথা লোকটা আমার সামনে বেশ জাঁকিয়ে বসল। শুধু বসলো তো না, মনে হলো যেন গোটা চেয়ারটাই দখল করে নিল। তাকে দেখে কিছুটা ভয় লাগলো আমার। এই কমাসে চারপাশে যা ঘটে চলেছে তাতে সারাক্ষণই একটা ভয় চেপে ধরে থাকে আমাকে। তুমি মধুসূদন মাহাতো? কেমন যেন গমগমে গলা লোকটার। আমি আরেকটু মুষড়ে পড়লাম। আগে হ্যাঁ, 17ই আগস্ট মাঝরাতে তোমাদের গ্রামে যখন ধস নামে তখন তুমি সবার আগে ছুটে যাও। হ্যাঁ। তোমার সঙ্গে তখন আর কতজন ছিল? গুণাগুন্তি তো মনে নেই স্যার, এই ধরুন 10 বেশ, তা ছুটে গিয়ে কি দেখলে? আমার গলা বেয়ে কাশি উঠে আসছিল। এই প্রশ্নগুলোর উত্তর এতবার দেওয়ার পরেও যেন শান্তি হচ্ছে না এদের। অথচ যতটুকু বলেছি তার বেশি প্রায় কিছুই জানা নেই আমাদের। মাথা তুলে বললাম, দেখলাম মাটির উপরে যে জায়গাটা দিয়ে পাথর গড়িয়ে গেছে সেখানে একটা গর্ত তৈরি হয়েছে। কত বড় ছিল গর্তটা? লোকটা আমার দিকে আরও কিছুটা এগিয়ে বসল। ভয়টা বেড়ে উঠল আমার। এই ধরুন 2 মিটার হবে। লোকটা কিছুক্ষণ মন দিয়ে কিসব যেন ভাবল। আমি একবার ঢোক গিলে বললাম, বিশ্বাস করুন ওই গর্তটা আমরা খুঁড়িনি, মাটি সরে গিয়েই হয়েছে ওটা। আমাদের কোনো দোষ নেই। তোমাদের দোষ কে দিয়েছে? আসলে বিজ্ঞানী মহল ব্যাপারটার কোনো থই পাচ্ছে না, তাই বারবার এভাবে তোমাদের। একবার দাড়িতে হাত দিল লোকটা, কি যেন ভাবলো মনে মনে। তারপর বলল, আচ্ছা এক কাজ করতো, সেদিন ঘুম থেকে ওঠার পর যা যা হয়েছিল পরপর বলে যাও দেখি। চেয়ারের উপরে সোজা হয়ে বসি আমি। 3 মাস আগের সেই দিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে। মাঝরাতে ভেঙে গেল ঘুমটা। এমনিতে বিছানায় একবার চিত হয়ে শুলে সহজে ঘুম ভাঙতে চায় না। গ্রামের এক প্রান্তে ছোট বাড়ি আমার। বাড়ির উঠোন পেরোলেই একটা বিরাট মাঠ শুরু হয়। সে মাঠ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কয়েকটা উঁচু টিলা উঠে গেছে। আমার ঘরের জানলা দিয়ে তাকালে দেখা যায় টিলাগুলো।
বিছানায় উঠে বসে ভালো করে কান পেতে খেয়াল করলাম। হ্যাঁ, গড় গড় করে কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে, সম্ভবত টিলাগুলোর দিক থেকেই। বিছানার উপরে হাত রেখে মনে হলো মাথাটা ঘুরছে। গোটা ঘরটাই যেন অল্প অল্প দুলছে। তাহলে কি আবার ভূমিকম্প শুরু হলো? হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারলাম জমি দুলছে। ছিটকে সরে এলাম জানলার কাছে। সেটা দিয়ে বাইরে তাকাতে চাঁদের আলোয় দূরে টিলার গাটা চোখে পড়ল। সর্বনাশ! ভূমিকম্পের ধাক্কায় টিলার মাথা থেকে পাথর খসে গড়িয়ে আসছে নিচে। পাথরগুলো অন্তত মিটার খানেক লম্বা। তড়ি ঘড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আমি। সামনে ফাঁকা মাঠ আলো আঁধারে ডুবে আছে। টিলার মাথা থেকে এখনো পাথর গড়ানোর আওয়াজ আসছে, তবে ভূমিকম্প থেমে গেছে এতক্ষণে। পিছনে তাকিয়ে দেখলাম গ্রামের ভিতরের দিক থেকে আরো কিছু লোকজন ছুটে আসছে এইদিকে। তাদেরও চোখে পড়েছে টিলার মাথাটা। এদের কয়েকজনকে আমি চিনি। আমার দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করে তারা আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো মাঠের দিকে। আমি তাদের পিছু নিলাম। ঘুমটা এতক্ষণে উধাও হয়েছে চোখ থেকে। খানিক দ্রুত পা চালিয়ে আমি আগে পৌঁছে গেলাম পাথরগুলোর কাছে। আপাতত তাদের লেজ ধরে কিছু ছোট পাথরের টুকরো নামছে টিলা বেয়ে নিচে, একেবারে নিচের দিকে জড়ো হচ্ছে। এতক্ষণ যে দলটা ছুটে আসছিল তারা একটু দূরে দাঁড়িয়ে পড়েছে। আরও পাথর গড়িয়ে এলে খুব কাছে গিয়ে দাঁড়ানো রিস্ক হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সেইভাবে অপেক্ষা করার পর আমি এগিয়ে গেলাম। পাথরগুলো যে পথ দিয়ে গড়িয়ে গেছে সেদিকে মাটির উপরে যেন খানিকটা অন্ধকার জমা হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছি চাঁদের আলো এসে পড়েছে সেখানে। তাও অন্ধকার কমছে না। কিছুটা কৌতূহল হলো আমার। আমাকে সেদিকে এগিয়ে যেতে দেখে বাকিরাও এগিয়ে এলো আমার পিছন পিছন। প্রথমে ভেবেছিলাম মাটির উপরে কালো রঙের কিছু একটা পড়ে আছে, কিন্তু আরও খানিক এগোতে বুঝতে পারলাম একটা গর্ত। মাটির উপরে একটা বিরাট গর্ত তৈরি হয়েছে। আমার কেন জানি না একবার মনে হলো ওর ভিতরে কেউ আছে। পাথরটা যখন গড়িয়ে নিচে নামছিল তখনই হয়তো চাপা দিয়েছে কাউকে। একটু তাড়াতাড়ি পা চালিয়েই গর্তটার কাছাকাছি পৌঁছে গেলাম আমি। ভিতরে মুখ বাড়িয়েও নিকষ অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমাদের মধ্যে একজনের হাতে টর্চ ছিল। সে ভিতরে আলো ফেলতে আলো কিছু দূর গিয়েই মিলিয়ে গেল। বুঝলাম গর্তটা মোটেই ছোট নয়, হয়তো দীর্ঘকাল মাটি চাপা পড়েছিল। পাথরের ঘা খেয়ে মুখ খুলে গেছে। ভিতরটা একবার ভালো করে দেখে নিয়ে গলা তুলে ডাকলাম, কেউ শুনছেন? বাইরে বেরিয়ে আসুন। আশ্চর্যের ব্যাপার, ভিতর থেকে কোনো শব্দ এলো না। এমনকি গর্তটা যদি খুব বড় হয়ে থাকে তাহলেও তার ভিতরের ফাঁপা দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি আসার কথা, তাও এলো না। আমার কথাটাকে যেন খেয়ে নিল গর্তটা। একটু অবাক হলাম। আমাদের মধ্যে একজন একটা ছোট পাথরের টুকরো হাতে তুলে নিল, তারপর ছুঁড়ে দিল সেই গর্তের ভিতরে। এবার দ্বিতীয়বার আশ্চর্য হওয়ার পালা। পাথরটা ভিতরে গিয়ে পড়ার কোনো শব্দ এলো না। গর্ত ঠিক কতটা বড় সেটা কি করে আচমকা মাটির উপর তৈরি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না।
যাই হোক, সেদিন আর মাথা না ঘামিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। সকালে উঠে দেখি গ্রামের মাতব্বররা সেখানে গিয়ে জড়ো হয়েছে। আশপাশের এলাকা থেকে আরও কিছু পড়াশোনা জানা লোকজনকে সেখানে জড়ো করা হয়েছে। তারা আশপাশ থেকে লাঠি সোটা মাটি পাথর আরও যা পাচ্ছে এনে ছুঁড়ে ফেলছে গর্তের ভিতরে। বুঝলাম হাঁ হয়ে থাকা মিটার খানেকের গর্তটা বোঝানোর চেষ্টা করছে ওরা। সামনে এগিয়ে দেখলাম গর্ত বোঝা তো দূরের কথা, বড় বড় পাথর গড়িয়ে এনে ঠেলে দেওয়া হচ্ছে ভিতরে। শয়ে শয়ে সেই রকম পাথরকে ক্রমাগত গিলে চলেছে গর্তটা। অথচ একটা পাথরের উপর আর একটা পাথর গিয়ে পড়ার কোনো শব্দ নেই। শেষে গ্রামের লোকজন হাল ছেড়ে দিল। তবে ঘটনাটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। শহর থেকে লোকজন গিয়ে উপস্থিত হলো সেখানে। তারাও কোনো কিনারা করতে না পারায় শেষে দেশ বিদেশ থেকে বিজ্ঞানীদের ডাক পড়ল। তারা এসে সবার আগে আমাদের গর্তটার কাছাকাছি যাওয়া বন্ধ করে দিল। এসব মস্ত যন্ত্রপাতি ঢুকিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালো। কিন্তু মুখ দেখে বুঝলাম তাতে বিশেষ লাভ হয়নি। এভাবে মাসখানেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েও কোনো লাভ হলো না। এর মধ্যে হেন কোনো জিনিস নেই যা গর্তের ভিতরে ফেলা হয়নি। কিন্তু অসীম খিদে যেন গর্তটার। যা ফেলা হয় তাই নিমেষে অন্ধকারে হারিয়ে যায়। তার কোনো তল পাওয়া যায় না, কোনো আলো দেখা যায় না তার ভিতরে। যেন সর্বগ্রাসী খিদে নিয়ে হাঁ করে আছে সে। আমরা ভেবেছিলাম বিজ্ঞানীরা হতাশ হয়ে ফিরে যাবেন, হলো কিন্তু তার ঠিক উল্টো। গর্তের রহস্য তারা বুঝতে পারেননি কিছু ঠিকই, কিন্তু অন্য কিছু একটার খোঁজ পেয়েছেন। আমাদেরকে গ্রামের এক প্রান্তে থাকতে দেওয়া হচ্ছিল এতদিন, এবার আমাদের একেবারে গ্রাম ছাড়া করা হলো। শুধু তাই নয়, আশেপাশের সমস্ত গ্রামগঞ্জে যত লোক ছিল সবাইকে শহরে পাঠিয়ে দেওয়া হলো। তারপর থেকে ওখানে কি হচ্ছে আমরা জানি না স্যার। এতদূর ঘটনা বলে আমি একটু থামলাম। আমার সামনের টাক মাথা লোকটার পকেটে বিপ বিপ করে কিছু একটা বেজে চলেছে। লোকটার মুখে এবার একটু একটু করে রং ফিরে আসছে, তবে ভারী হতাশ দেখাচ্ছে তার মুখটা। কপালে একবার হাত বুলিয়ে বললেন, আর কিছু তোমার কাছ থেকে জানা যাবে বলে মনে হচ্ছে না। বেশ, তুমি আসতে পারো। আমি একটু ইতস্তত করলাম। উঠতে গিয়েও বসে পড়ে বললাম, এই গর্তের ভিতরে কি আছে যদি বলেন একটু, মানে ওই কৌতূহল হচ্ছিল আর কি। লোকটার মুখে একটা চাপা হাসি খেলতে গিয়েও খেলল না। তিনি মাথা নামিয়ে বললেন, সেটা আমরা এখনো জানতে পারিনি। বিজ্ঞানী মহলে একটা সম্ভাবনার কথা ঘুরে বেড়াচ্ছে, তবে সেটা শুধুই সম্ভাবনা। কিরকম সম্ভাবনা? টাক মাথা উঠে পড়লেন, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, আমাদের এই জগতের ঠিক সমান্তরালে আরও কিছু জগৎ থাকার সম্ভাবনা আছে, যাকে বলে প্যারালাল ইউনিভার্স। গর্তের মুখটা সম্ভবত ওই রকম কোনো প্যারালাল ইউনিভার্সের দরজা। ওর ভিতরে আমরা যা ফেলছি সেটা ওই ইউনিভার্সের ভিতরে গিয়ে জমা হচ্ছে। ব্যাপারটা পুরোটা যে আমার মাথায় ঢুকেছে তা নয়। যে প্রশ্নটা অনেকক্ষণ ধরে মাথায় ঘোরাফেরা করছিল সেটাই করে বসলাম। কিন্তু আমাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কেন? আপনাদের ভালোর জন্যই। দেখুন, গর্তটার রহস্য আমরা ভেদ করতে পারিনি ঠিকই, কিন্তু গর্তটাকে কাজে লাগানোর ব্যবস্থা করেছি আমরা।
কি কাজে? আমাদের এই পৃথিবীতে রোজ লক্ষ লক্ষ টন কেমিক্যাল ওয়েস্ট তৈরি হয়। ছোঁয়াচে রোগের চিকিৎসায় লক্ষ লক্ষ পশুর দেহ ব্যবহার করা হয়। সেই জীবাণু জর্জরিত মৃতদেহ আর কেমিক্যাল ওয়েস্ট ফেলার জায়গা ছিল না এতদিন আমাদের। উপায়ন্তর না থাকায় আমাদের সমস্ত আবর্জনা শেষ পর্যন্ত মহাসমুদ্রে ছুঁড়ে ফেলতে হতো। তাতে সমুদ্র দূষিত হতো। এখন আর আমাদের সেখানে ফেলতে হচ্ছে না। মানে এখন সব ওই গর্তে ফেলছেন? এক্স্যাক্টলি। শুধু তাই নয়, এতদিন ধরে যত নিউক্লিয়ার ওয়েপন আমরা তৈরি করেছি সেগুলো ধ্বংস করব কোথায়? গর্তটা যেহেতু অন্তহীন, তাই আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ওটা থেকে। ভেবে দেখো, আমাদের এই গোটা পৃথিবীটার সমস্ত আবর্জনা, রোগ, পচা গলা, মৃতদেহ আর দূষিত পদার্থকে বের করে দেওয়ার মতো একটা নালা পেয়ে গেছি আমরা। কিছুক্ষণ থ হয়ে বসে থাকলাম আমি। সত্যি এই ব্যাপারটা তো মাথায় আসেনি এতক্ষণ। গর্তটার ওদিকে কি আছে না জেনেও তো কাজে লাগানো যায় সেটা। এমনি করে পৃথিবীর যাবতীয় আবর্জনা মুক্ত হয়ে বিলীন হতে লাগলো গর্তের ভিতরে। নালা দিয়ে বয়ে যেতে লাগলো আবর্জনা। পৃথিবী একটু একটু করে দূষণ ও রোগের হাত থেকে পরিত্রাণ পেতে শুরু করলো। আকাশ আর সমুদ্র আগের থেকে কয়েক পোঁচ বেশি নীল হয়ে উঠতে শুরু করল। গর্তের আশেপাশের গ্রামটা এখন আর আগের মতো নেই। এখন তার চারিদিকে হাই রাইজ উঠেছে, কোনোটা 10 তো কোনোটা 15 তলা। গর্তটার চারিদিকে এখন একটা উঁচু পাঁচিল। সেই পাঁচিলের দরজার বাইরে বন্দুক হাতে গার্ড আর মিলিটারি পার্সোনেলরা ঘোরাফেরা করে। দুপুর ঠিক 2টো বাজতে একটা হাই রাইজের ছাদে একটা লোককে উঠে আসতে দেখা গেল। লোকটা এই বিল্ডিংয়ের ফ্লোর ঝাঁট দেয়। দুপুরে টিফিনের ছুটি হলে ছাদে এসে টিফিন বক্স খুলে খাওয়া দাওয়া সেরে নেয়। আজও ছাদে এসে চারিদিকটা একবার দেখে নিয়ে ছাদেরই এক কোণে বাবু হয়ে বসে পড়ল সে। তারপর গুনগুন করে একটা গান গাইতে গাইতে হাতের বাক্সটা মাটিতে রেখে তার ডালাটা খুলল। পাউরুটির টুকরো সবে মুখে তুলতে যাবে এমন সময় খুট করে একটা শব্দ হতে মুখ তুলে তাকালো সে। ছাদের মেঝের উপরে একটা ছোট ঢিল এসে পড়েছে, ঠিক যেন আকাশ পথে যেতে যেতে প্লেন থেকে ঢিলটা ছুঁড়ে দিয়েছে কেউ। উপরে তাকিয়ে কিন্তু প্লেন জাতীয় কিছুই দেখতে পেল না লোকটা। তাহলে হয়তো কোনো পাখি। আবার খাবারে মন দিতে যাচ্ছিল সে, কিন্তু পরক্ষণেই উপর থেকে একটা সরু মেয়েলি গলার ডাক ভেসে এলো। কেউ শুনছেন? বাইরে বেরিয়ে আসুন। ভূত দেখার মতো চমকে উঠে দাঁড়িয়ে মাথা তুলে এক টানা আকাশের দিকে তাকিয়ে রইল লোকটা। দুপুরের রোদে ঝলসানো ঘন নীল আকাশ ছাড়া আর কোথাও কিচ্ছু নেই। The universe is stranger than we imagine. ভেবে দেখুন আপনার কতবার এরকম একটা গর্তের দরকার পড়েছে, কতবার নিজের পাপকে চিরতরে মুছে ফেলতে চেয়েছেন, কতবার শত্রুকে খুন করে তার মৃতদেহ ছুঁড়ে ফেলতে চেয়েছেন চিরশূন্যে। কথায় বলে আমাদের সবার আলমারির ভিতরে একটা লুকানো কঙ্কাল আছে। সেটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবারই এরকম একটা গর্ত দরকার।
কিন্তু নিজের সমস্ত ক্ষতকে সেই নালা দিয়ে বইয়ে দেওয়ার আগে মনে রাখবেন, সমান্তরাল জগতের আরেকটা নালার মুখ হয়তো আপনার আলমারিতে সেই উন্মুক্ত হয়। উরা নিবা উরাগা আরু, দ্য রিভার সাইড অলসো হ্যাজ এ রিভার সাইড। যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সায়ক@mitstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সঙ্গে দেবযানী@mitstation.com এই ঠিকানায়। শুনছিলেন সিনিচি হোসির কাহিনী অবলম্বনে কেউ শুনছেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।